আজ আমার ননদের বিয়ে, বাড়ি ভর্তি আত্মীয়স্বজন, টেবিলে প্রচুর খাবার রাখা, চারিদিক সুন্দর করে সাজানো, কত আলো, কত আনন্দ, গান বাজনা সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ। আমার শ্বশুর শাশুড়ির দূর দূরান্তের সকল আত্মীয় স্বজনরা এসেছে, কিন্তু এত বড় অনুষ্ঠানে এত আত্মীয় স্বজনের মধ্যে আমার মা বাবা আর ছোট ভাইকে দাওয়াত করা হয়নি। অনেকে জিজ্ঞেস করছে, ইতি তোমার মা বাবা আসেনি? আমি বারংবার কৌশলে প্রশ্নটা এড়িয়ে গেছি। মা বাবা আমাকে বারবার বলেছে, মা ইতি, আমাদের দাওয়াত করা হয়নি জন্য তুই একমাত্র মন খারাপ করিস না, তুমি ননদের বিয়েতে আনন্দ করো। মা বাবা যতই বোঝাক না কেন আমার মন বারবার কাঁদছে, কেমন যেন নিজেকে ছোট মনে হচ্ছে। তবে সব থেকে বেশি খারাপ লাগছে আমার হাজবেন্ডের কথা ভেবে। তার কি একবারও মনে হলো না এত বড় অনুষ্ঠানে তার শ্বশুর শাশুড়িকে দাওয়াত দেওয়ার কথা? অনেক কিছু মনে হলেও মনের ভেতরে সব চাপা দিয়ে ননদের বিয়ের কাজ হাসিমুখে সম্পন্ন করলাম। রাত 8টায় ননদকে বিদায় দিয়ে ঘরে আসতেই আমার স্বামী আহনাব বলল, ইতি তৈরি হয়ে নাও, এক জায়গায় যাব। আমি বললাম, কোথায়? বলল, গেলেই দেখতে পাবে। আমি কিছু বলার আগেই শাশুড়িমা এসে আহনাফকে বলল, এত রাতে কোথায় যাবি বাবা? আহনাফ নির্দ্বিধায় বলল, শ্বশুর বাড়ি মা। শাশুড়িমা বললেন, এত রাতে ওই বাড়িতে কি? বাড়িতে এত গেস্ট, কি বলবে সবাই? আহনাফ বলল, কেউ দেখতে পাবে না মা, তুমি চিন্তা করো না। ইতি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। শাশুড়িমা বললেন, বাবা কি হয়েছে আমাকে বল, কেন রাগ করছিস? কিছু তো খেলিও না। আহনাফ বলল, মা আমি আর ইতি ওইখানে যাব, আশা করি আমাদের দুইজনের জন্য খাবার তারা ব্যবস্থা করে রাখতে পারবে। তাদের অনেক টাকা পয়সা না থাকলেও মনটা বড় আছে। কি হলো ইতি, রেডি হলে না? চলো। আহনাফের কথা শুনে আমার শ্বশুর রুম থেকে ঢুকে বললেন, কি সমস্যা আহনাফ? কোথায় যাচ্ছ এখন? আহনাফের সোজা উত্তর, শ্বশুর বাড়ি বাবা। শ্বশুর মশাই কিছুটা রেগে বললেন, কেন এত রাতে সেখানেই যেতে হবে? খুব দরকার, সকাল হোক তখন যেও। যাও খেয়ে নাও। আহনাফ বলল, বাবা আমি খাবো না। তুমি আমার বাবা, তোমাকে অসম্মান আমি করতে পারবো না, কিন্তু আমার বোনের বিয়ের এত বড় অনুষ্ঠানে এত লোককে বলতে পারলে, কিন্তু তুমি আমার শ্বশুর শাশুড়িকে বলতে পারলে না। যাক, তোমার মেয়ের বিয়ে, তোমার ইচ্ছা কাকে বলবে কাকে বলবে না, তেমনি আমারও ইচ্ছে আমি এখানে কোথায় যাব কি যাব না। প্লিজ বাধা দিও না, তোমাকে রেডি হতে না বলেছি ইতি, এইভাবে চলো। কথাগুলো বলেই আহনাফ আমার হাত ধরে টেনে বাড়ির বাইরে নিয়ে আসলো। আমার বাবার বাড়ি শ্বশুরবাড়ি থেকে খুব একটা দূরে না, গাড়িতে গেলে 5 মিনিট, হেঁটে গেলে 10 মিনিট। তাই দুজনেই হেঁটেই রওনা দিলাম। হাঁটতে হাঁটতে এক পলক চাইলাম আমার প্রাণপ্রিয় স্বামীর দিকে, কেমন যেন অদ্ভুত ভালোবাসা কাজ করছে মানুষটার উপরে। আমি জানি আহনাফ আমাকে বাবার বাড়ি নিয়ে যাবে না, সামনে কফি শপে গিয়ে বলবে, চলো এই হালকা শীতে গরম গরম কফি খাই, মাইন্ড ফ্রেশ লাগবে, সারাদিন তো অনেক কাজ করেছো, এখন একটু রিল্যাক্স করো। কথাগুলো ভাবতে ভাবতেই কফি শপের সামনে চলে আসলাম। আহনাফ কাশতে কাশতে বলল, ইতি চলো কফি খাই। আহনাফকে আর কিছু বলতে না দিয়ে বললাম, বুঝেছি, চলেন। তারপর দুজনেই কফি শপে বসে কফি খেলাম। তারপর বললাম, এবার কি পরিকল্পনা, বাড়ি ফিরে যাব? আহনাফ বলল, না আজকে বাড়ি যাব না, কফি শপেই একটা গেস্ট রুম আছে, দেখি ব্যবস্থা করতে পারি কি না। এই বলে কফি শপের ম্যানেজারের সাথে কথা বলল, তারপর রুমের চাবি নিয়ে ফিরে আসলো। অগত্যা দুইজনে সেখানেই রাত কাটালাম। পরের দিন সকালে বাড়ি ফিরে দেখি আমার ননদকে সেসব আসবাবপত্র দিয়েছিল বিয়েতে আমার শ্বশুর সেসব কিছু ফেরত দিয়ে গেছে ননদের শ্বশুরবাড়ি থেকে। এগুলো নাকি তাদের স্ট্যাটাসের সাথে যায় না। আরও অনেক কথা শুনিয়ে গেছে তার শ্বশুরকে। বাড়িতে ঢুকে শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে দেখি দুজনের মুখ মলিন। আহনাফ শ্বশুর মশাইকে বলল, বাবা কি হয়েছে, আর এই জিনিসপত্র এখানে কেন? শ্বশুর তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, তোমার না জানলেও চলবে। শাশুড়ি মা কেমন ছলছল চোখে ছেলের দিকে তাকিয়ে শ্বশুরের পেছন পেছন চলে গেলেন। অতপর দাওয়াত খেতে আসা ঋতু আন্টি বললেন, নতুন জামাই মানে ননদের স্বামী নাকি আমার শ্বশুরমশাইকে ফোনে বেশ কড়া কথা বলেছেন, কারণ এইসব জিনিসপত্র তাদের পছন্দ হয়নি। এইসব জিনিস নাকি মেয়ের শ্বশুরবাড়িতে ফকির মিসকিনও দেয় না। কিন্তু আমার জানা মতে ফার্নিচারগুলো বেশ দাম দিয়ে কিনেছিলেন আমার শ্বশুরমশাই।
ফার্নিচার কিনতে যাওয়ার আগে আমাকে শুনিয়ে শুনিয়ে বলেছিলেন, একমাত্র মেয়ে আমার, যেমন তেমন ফার্নিচার তো দিতে পারবো না বড়লোক কুটুমকে। দেখো আহনাফের মা, লোকজন হাঁ করে তাকিয়ে দেখবে আমার মেয়ের ফার্নিচার। কথাগুলো যে আমাকে ঠেস মেরে বলেছিলেন তা বুঝতে আমার বাকি ছিল না। গরিব বাবা মায়ের মেয়ে, তাদের সাধ্যমতো ঘর সাজিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু সেই ফার্নিচারগুলো জায়গা হয়েছে স্টোর রুমে। তবে আমি ভাবিনি সবাইকে হাঁ করে দেওয়ার মতো ফার্নিচার এইভাবে ফেরত আসবে। আর সত্যি সবাই হাঁ করে দেখবে, তবে জিনিসগুলো সৌন্দর্য নয় দেখবে, তো খুঁতের জন্য অপছন্দ হলো। কিছুক্ষণের মধ্যে শ্বশুরমশাই রেডি হয়ে বের হলেন ফোনে কথা বলতে বলতে। বুঝতে পারলাম নতুন জামাইকে অনুরোধ করছে শোরুম থেকে নিজের পছন্দ মতো ফার্নিচার নিতে। সোজা চলে যেতে গিয়ে কি মনে করে এক পলক আমার দিকে চাইলেন আমার শ্বশুরাব্বা। এই প্রথমবার ওনার চাহনি কেমন নরম মনে হলো। শ্বশুর শাশুড়ি পছন্দ করেই ছেলের বউ করেছিলেন আমাকে। সবে 18 বছরের যুবতী লোক বলতো গরিবের ঘরে পদ্ম ফুল আমি। সেই পদ্ম ফুলকে প্রথম দেখায় পছন্দ করেন আমার শাশুড়ি মা, তার একমাত্র ছেলের জন্য। স্বামী আমার মায়ের পছন্দেই হ্যাঁ বলে দেয় আমাকে না দেখেই। স্বামী আমার বড় ইঞ্জিনিয়ার, শ্বশুর প্রাইমারি স্কুলের হেডমাস্টার, শাশুড়ির বড় নার্সারি আছে। তার উপর আমার শ্বশুরের 100 বিঘা সম্পত্তি আছে। আমাদের এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি। এত বড় বাড়ি থেকে প্রস্তাব আশায় না করেনি আমার বাবা মা। আমার বাবা ছিলেন সাধারণ কৃষক, মা গৃহিণী। বিয়ে ঠিক হলো। সবাই বলতো রাজপুত্রের সাথে নাকি আমার বিয়ে ঠিক হয়েছে। দেখতেও রাজপুত্র, আবার সম্পদেও রাজপুত্র। এই সময় সব মেয়েদের মন আনচান করে। আমার কত হবু স্বামীকে দেখতে ইচ্ছে করতো, তার সাথে কথা বলতে ইচ্ছে করতো, কিন্তু বিয়ের তারিখ ঘনিয়ে এলেও আমার হবু স্বামীর সাথে দেখা বা কথা বলা হতো না। তাহলেও মনে হবু স্বামীর প্রতি হাজারটা অভিযোগ পুষে রাখলাম। মা বাবা জোর কদমে বিয়ের তোড়জোড় শুরু করলেন। সাধ্যের বাইরে গিয়ে বাবা সব জোগাড় করলেন। 5 মণ ওজনের গরু জবাই করলেন, বড় একটা খাসি জবাই করলেন, বাড়ির চারদিক আলোর রোশনাই দিয়ে ভরিয়ে দিলেন। এসব দেখে আনন্দের মধ্যে কেমন যেন কষ্ট লাগতো। এত টাকা বাবা কোথায় পেল? মনে মনে ভীষণ বকতাম, হবু স্বামীকে কেন দেখতে এলো না, কথা বলবো না। আজকালকার মানুষ না দেখে কথা না বলে বিয়ে করতে পারে। কথা বললে বলতাম এত বড় অনুষ্ঠান না করে যেন। কি হবে এত লোক দেখিয়ে বিয়ে করে? কিন্তু মনের কথা আমার মনেই থাকতো, আর রাতের আধারে অভিমান অভিযোগগুলো চোখের জল হয়ে ঝরে পড়তো। দেখতে দেখতে বিয়ের সময় এলো। লাল টুকটুকে বেনারসি শাড়ি পরিয়ে আর শ্বশুরবাড়ি থেকে দেওয়া 10 ভরি গয়না দিয়ে আমাকে সাজানো হলো। পুরো এলাকার লোকের তো চক্ষু চড়ক গাছ। কত মানুষ যে আফসোস করলো। আবার অনেকে বলল দুজনকে সত্যি খুব সুন্দর মানিয়েছে, যেন দুইজন একে অপরের তৈরি। তারপর কাজী আসলো, কবুল পড়ালো, বিয়েও হয়ে গেল। হবু স্বামী থেকে স্বামী হলো। সকল অতিথিদের খাওয়া দাওয়া শেষ হলো। খাওয়ার শেষে বাঁধলো বিপত্তি। আমার স্বামীর ফুফাতো ভাই নাকি মাংসই দেয়নি, শুধু হাড্ডি দিয়েছে, এই নিয়ে বিশাল ঝামেলা। ফুফা বলে উঠলো, আমার শ্বশুরকে আলাউদ্দিন ভাই অনেকবার বলেছিলাম এমন ছোটলোক বাড়িতে ছেলে বিয়ে করাইয়েন না, শুনলে না আমার কথা। দেখো এখন কেমন মজা। এদিকে ছোটলোক বলায় আমার চাচাতো ভাই রেগে যায় ভীষণ। শুরু হয় মস্ত ঝামেলা। অবশেষে আমার বাবা পা ধরে মাপ চেয়ে আমার চাচাতো ভাইকে দিয়ে মাপ চাইয়ে সুপার দিয়ে আমাকে বিদায় জানায়। এত কিছুর মধ্যে এখনো আমি আমার স্বামীকে কোথাও দেখিনি বা তার কোনো কথা শুনিনি। এমনি আমরা একসঙ্গে গাড়িতেও আসিনি। আমি যখন বিদায়ের সময় কান্নায় ভেঙে পড়েছিলাম, সেই সময়ও সে আমার পাশে ছিল না। আমার গাড়িতে কিছু আত্মীয় ছিল যারা বলছিল, বাবা এমন বিয়ে জন্মে দেখিনি। কি যে দেখে আলাউদ্দিন ভাই ছেলেকে বিয়ে করালেন? খালি আছে তো এই রূপ, বাপের তো কিছু নাই, আবার মেয়েও খালি পাঠাচ্ছে। আহনাফকে নাকি একটা পাতলা ফ্যানের মতো চেন দিয়েছে। তাদের কথা শুনে আমার আরও কান্না পাচ্ছিল, সেই সাথে স্বামীর উপর অভিমান। কিছুক্ষণ পর শ্বশুরবাড়ি পৌঁছালাম। তখন আমার স্বামীকে কোথাও দেখলাম না। তবে আমার শাশুড়ি মাকে দেখলাম, তবে মুখটা মলিন করেছিলেন, কিন্তু আমাকে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে বললেন,
মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে মা। কাঁদছো কেন? আমি চাই আমার বৌমা হাসি মুখে আমার ঘরে প্রবেশ করুক। শাশুড়ি মায়ের এমন মন ভোলানো কথা শুনে মনটা ভালো হয়ে গেল। তারপর শাশুড়ি মা সহ আরও কিছু মহিলা আমাকে একটা ফুল দিয়ে সাজানো ঘরে বসিয়ে দিয়ে গেল। মনে মনে ভাবলাম, এটাই তবে আমার বাসর ঘর। বাসর ঘর ভাবতেই কেমন আনমনেই লজ্জা পেয়ে গেলাম, কিন্তু পরক্ষণেই স্বামীর প্রতি অভিমানের ভার মুখ গম্ভীর করে বসে রইলাম। জানি না রাত কটা গভীর, তবে বিয়ে বাড়ির এতক্ষণে শান্ত হয়ে গেছে, হয়তো সবাই ঘুমিয়ে গেছে। সেই সময় মনে হলো কেউ চুপি চুপি ঘরে ঢুকলো, তারপর দরজা আটকালো। জিরো আলোয় দেখতে পেলাম প্যান্ট শার্ট পরা একটা যুবক ঘরে ঢুকছে। আমি ভয় পেয়ে গেলাম। আমি তো জানি বর পায়জামা পাঞ্জাবি পাগড়ি পরে বসর ঘরে আসবে, কিন্তু এই লোকটা তো সেইভাবে আসেনি। তার মানে অন্য কেউ ভেবে চিল্লাতে যাব, তখনই যুবকটা আমার মুখে হাত দিয়ে বলল, প্লিজ চিৎকার করো না। এত ঝামেলা শেষে অনেক কষ্টে বিয়ে করা বউয়ের ঘরে ঢুকেছি, আর কোনো ঝামেলা চাই না।